আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চলে আসি আর একটা রোমান্টিক গল্প, যেটা নাম হলো বিলাসী। হ্যাঁ, বিলাসী হলো কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকার নাম, আর মৃত্যুঞ্জয় হলো নায়কের নাম। আমরা জানি বরাবরের মতো আমাদের ছোট গল্প বা গুলো বা ভালোবাসার এই চমৎকার রোমান্টিক জিনিসগুলো, নায়ক নায়িকা থাকে, ভিলেন থাকে, ভালো ক্যারেক্টার থাকে, সব কিছু মিলেই আমাদের আসলে এই একটা গল্প তৈরি হয়। আমরা আজকে চলে আসছি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ তিনি চমৎকার একটি গল্প লিখেছেন। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী নামে যে আমাদের যে গল্পটি আছে এইচএসসি সিলেবাসে, আমি শরীফ ওবায়দুল্লাহ তোমাদের সেটা নিয়ে এখন আলোচনা করব। আমরা আসলে বিলাসীর আগে আমরা জানবো যে আসলে তার পাঠ পরিচিতি, তার আসলে মূল জিনিসটা আসে থেকে। শরৎচন্দ্র বিলাসী যে গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325, হ্যাঁ 1325-এ আমরা দেখলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা ন্যাড়া নামের এই যুবক, আমি আবার বলছি ক্যারেক্টারগুলো খেয়াল করতে হবে। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপথ ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থা থেকে কাহিনী বলছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস ও মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষে ভাষ্যেও বর্ণিত হতে পারে। উত্তম পুরুষ মানে হচ্ছে যে আমি নিজেই, অর্থাৎ গল্পটি আমি উত্তম পুরুষ মানে হচ্ছে কি আমি, আমরা, এগুলো উত্তম পুরুষ। তার মানে গল্পটা উত্তম পুরুষে বর্ণিত হতে পারে। ওকে, আমরা পরবর্তীতে দেখব কাহিনী আসলে কি হতে যাচ্ছে। এক্ষেত্রে গল্পে আমি আমাকে ইত্যাদি সর্বনামে আশ্রয় আসে। উত্তম পুরুষ কী হবে, আমি আমাকে আসে। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন। লেখক যে নিজে, যেমন আমরা যেমনটি দেখেছিলাম অপরিচিতা গল্পের ভিতরে, রাইট? বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন, নিজেই নিজে কথক। বর্তমান সংকলনের অপরিচিতা, আহ্বান, তাজমহল গল্পে উত্তম পুরুষের গৃহীত হয়েছে, মানে নিজের গল্প মানে লেখক নিজেই হিরো বা নিজেই নায়ক হয়ে গেছেন পুরা মানে গল্পটার ভিতরে। বিলাসী গল্পের নাম, বিলাসী গল্পে যে নাম বা চরিত্র, এই চরিত্রগুলো কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী, বিলাসী। শরৎ সাহিত্যের অন্যান্য অনন্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন হয়েছে সে, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পর, আর তার প্রেমের মহিমামলয় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা বা রক্ষণশীলতা। মানে সমাজে তার প্রেম ভালোবাসা, সমাজ সেটাকে মেনে নিচ্ছিল না। সমাজ এটাকে তার প্রতি ন্যূনতম কোনো উদারতা বা ভালোবাসা বা শ্রদ্ধা দেখাচ্ছে না, বরং তার ঠিক উল্টো দেখাচ্ছে। ঠিক জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ফুটে তুলছিল তার ওই মুহূর্তে। এই বিলাসী গল্পের ভিতরে এই সমাজের যে চিত্রটা, যে তার সাথে সমাজের যে আচরণটা, অর্থাৎ তার যে ভালোবাসা ছিল, উঁচু জাত আর নিচু জাতের যে সম্পর্কটা এখানে দেখিয়েছেন। যে একটা হচ্ছে যে দুটা জাত বা বংশ এখনও এই হিন্দু সমাজ বা বিভিন্ন সমাজে এখন এটা আছে, যে এক জাতের ছেলে আর জাতের মেয়ের সাথে বিয়ে, বা এক জাতের মেয়ে আর জাতের সাথে ছেলের বিয়ে দেওয়াটা তারা এটা অনেক বড় অন্যায় বা পাপ মনে করে, যা এটাকে বলা হয় অন্য পাপ হিসেবে মনে করে তারা। ঠিক আছে, এরকম ঠিক একটা মানে এত চমৎকার একটা গল্প শরৎচন্দ্র তার এই বিলাসী গল্পের ভিতরে ব্যাখ্যা করেছেন। আমরা এখন সেটা লাইন বাই লাইন দেখবো, সেটা খেয়াল করতে হবে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যায়। আমি আবার বলছি, পুরা গল্পটা কিন্তু লেখক নিজেই নায়ক হিসেবে কথাগুলো বলতেছে, মানে উত্তম পুরুষের মাধ্যমে, মানে আমি নিজেই হিরো। কথাগুলো লেখক নিজে বলছেন। প্রায় 2 ক্রোশ হাঁটিয়া, কথাগুলো তোমাদের মাথা রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, কয় ক্রোশ হাঁটিয়া, 2 ক্রোশ হাঁটিয়া, এগুলো প্রায় 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুল বিদ্যা অর্জন করতে যাই। আমি একা নই, 10-12 জন। এই এগুলো একটু আন্ডারলাইন করে রাখবা তোমার বইয়ের ভিতরে, যা এগুলো থেকে হুবহু কোশ্চেন আছে, কয়জন বা কত কোষ হাঁটিয়া, এগুলো
যাহাদের এই বাড়ি পল্লীগ্রাম, বাড়ি কোথায়? পল্লীগ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমন করিয়া, কতজনকে বলতো? 80, 100-এর ভিতরে এমন করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িল, যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙ্গা, কয় ক্রোশ? 4 ক্রোশ পথ ভাঙ্গিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল। কোশ্চেন আসতে পারে 4 ক্রোশ মানে 8 মাইল, আসলে কি তাই? না, 8 মাইল নয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়। ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য। গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং পায়ের নিচে কাদু হাঁটা কখন হয়? বর্ষার দিনে, রাইট? ওকে। এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে, স্কুল ঘর দেখিতে যাইয়া, স্কুল ঘর যাইতে হবে, ঠিক আছে? সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী, কে বলতো? মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? আচ্ছা, এই সমস্ত মানে এগুলো বলতেছে যে একজন পুরো অবস্থান বর্ণনা করছে, একটা স্কুল যাতায়াত বা কীভাবে বড় হচ্ছে ওই সমস্ত মানুষরা, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। মানে এই কথাটা বলছে যে কি ব্যাখ্যা করছে এখানে দেখো, তৎকালীন বাস্তবতায় শিক্ষার্থীদের বিদ্যার্জনের ক্র্যাশ প্রসঙ্গে উক্তিটি অবতারণ করা হয়েছে। মানে তখনকার সময় শিক্ষার্থীরা যে বিদ্যা অর্জন করবে বা জ্ঞান অর্জন করবে, ওটার জন্য যে তারা স্কুলে যাবে, কি কত দূর হাঁটিয়ে যেতে হবে, কত দূর পথ চলা যেতে হবে, কত কষ্ট করে তারা যেতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো লেখক নিজে বর্ণনা করেছেন। বাস্তবতার শিক্ষার্থীদের বিদ্যার্জনের যে ক্র্যাশ প্রসঙ্গে উক্তিটা অবদান করেছেন। অর্থাৎ বাস্তবতার যে বিদ্যা অর্জন, যে বাস্তবতা কি আসলে পড়াশোনার জন্য, এই বাস্তবতাটাই লেখক উল্লেখ করেছেন এখানে। তারপরে এই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে। এই গ্রামের ছেলেগুলো যেগুলো বড় হয়, তারা একটা সময় আরেকটা গ্রামে যায়, গিয়ে সেখানে তারা নিজেদের জাহিত্য প্রকাশ করে। কেউ কেউ বলেন, শুনিয়েছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই, তেমন সব ভদ্রলোকরাই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। মানে উক্তিটির চমৎকার একটা কথা বলছে। যারা দেখবে যে পড়াশোনা করে, যেমন আমরা যারা গ্রাম থেকে ঢাকায় আসি, আমরা গ্রাম ছেড়ে দিই, আস্তে আস্তে ঢাকাতে থাকতে থাকতে আমরা ঢাকায় বড় হয়ে যাই, ঢাকায় চাকরি করে ঢাকায় সব কিছু করি, আস্তে আস্তে গ্রামকে ভুলে যাই, ঠিক আছে? উক্তির মধ্যে দিকে সঙ্গীতপূর্ণ ব্যক্তিরা পল্লীর প্রতি মনোযোগী হলে সেখানকার দুর্দশা লাঘব হতো বলে মত প্রকাশ করা হয়েছে। মানে যে গ্রামে তারা বড় হচ্ছে, যে গ্রামে আমরা বড় হচ্ছি, আমরা কিন্তু আস্তে আস্তে সেই গ্রামকে ভুলে যাই, সেই গ্রামটাকে আস্তে আস্তে আমরা গ্রামটাকে ভুলেই যাই এমনভাবে, অথচ এই শহরের ইট পাথরের শহরে আমরা আস্তে আস্তে শক্ত হয়ে যাই নিজের জীবনটাকে। গ্রামে যদি আমরা যেতাম সবাই, শিক্ষা শেষে পড়াশোনা শেষে সবাই, তাহলে গ্রামটা আজকে উন্নত হতো। এই কথাগুলো বলছে। ম্যালেরিয়া কথাটা না হয় নাই বলিলাম, তার মানে কোশ্চেন আসতে পারে কোন রোগের কথা বলা হয়েছে, কোন রোগের কথা বলা হয়েছে বিলাসী গল্পে, এটা মাথায় রাখতে হবে। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালার ভদ্রলোকে যে ছেলে পুলে লাইয়া গ্রাম সারিয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই, এরকম অনেক আছে। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয়ে বটে, কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। কিন্তু থাক, এ সরল বাজে কথা। যাক, লেখক এই কথা বাদ দিচ্ছে, কারণ এসব আর বলতে ইচ্ছে করতেছে না, কারণ সবাই জানো, আমরা সবাই নিজেরাও জানি যে আমরা আসলে যে শহরে একবার পড়তে আসে, আমরা আর গ্রামে যাই না, আমরা আর গ্রামে ফিরে যাই না। অর্থাৎ আমরা ঠিকই গান শুনি, স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু আসলে স্বপ্ন আর বাড়ি যায় না, স্বপ্ন ঢাকায় থেকে যায়, আমাদের শহরে থেকে যায়। একবার যখন বাইর হই, ওই পড়তে জন্য সে ঢাকায় থেকে যায়, আমরা আর আসলে গ্রামে যেতে পারি না, এটাই হয় আর কি। স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে, এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কোশ্চেন আসতে পারে, স্কুলে যাই আমরা কত ক্রোশের মধ্যে? আবারও সেম, কত বলতো? স্কুলে যাই আমরা 2 ক্রোশের মধ্যে, এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কতখানা বা গ্রাম পার হতে পারে? 2-3খানা গ্রাম পার হতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে? কোশ্চেন আসতে পারে কি কি ফলের নাম আম পাকিতে শুরু করিয়াছে?
কোন বনে বৈচি ফল, কি ফল? বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মর্তমান রাস্তার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কান আছে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুরে পাড়ের খেজুর পুকুর পাড়ে খেজুর মেতে কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতে লইতে সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা তারপরে যে এই যে কামস্কাটকার রাজধানী কি, তারপরে নাম কি, সাইবেরিয়ার খনির মধ্যে কি রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতে মেলে না। এই যে তথ্যগুলো আমরা কেউ পাত্তাই দিই না, যে আসলে সাইবেরিয়ার ওখানে কি আছে, খনি নাকি, কামস্কার রাজধানী কি, মানে আমরা সাধারণ জ্ঞান পড়ি না এই টাইপের আর কি। কাজেই এক জামিনের সময় এডেন কি এডেন একটা পর্বত আর কি জিজ্ঞেস করছে, এডেনকে জিজ্ঞাসা করিলে বলি ফার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখে দিয়ে আসি তো তোগলক খা। মানে হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে আমরা দিয়ে আসি তোগলক খা। ঠিক আছে, মানে এক একটা নাম যেটা আমাদের জানা দরকার সেটা না জানি আমরা আরেকটা দিয়ে আসি। আমরা ভাবি যে কোনো রকম খাতায় লেখা থাকলে পাস, এরকম চিন্তা করে আসে বড় হয়েছে আমরা। 48 কোঠা পার হইয়াও দেখি ওই সকল বিষয়ের ধারণা প্রায় ওরকমই আছে, আগের মতো যেমনটা ছিল এখনো কিন্তু তাই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া ভারী ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি, মাস্টারকে ঠ্যাঙ্গানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুলে ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। এখনও আমরা বলি যে এমন বিশ্ববিদ্যালয়ে কেন পড়ি, এমন বিশ্ববিদ্যালয়ে কেন পড়তেছি আমরা, এমন কলেজে কেন পড়বো, ছি ভাল লাগে না, অপছন্দনীয়, এই সমস্ত কথাবার্তাগুলো আমরা এখনও সেটা বলি। তার মানে এই যে ব্যাপারটা এখনও নিহিত আছে আমাদের ভিতরে, যে আমরা যেখানে যে পাত্রে খাই সেই পাত্র সব কিছু নষ্ট করে চলে আসি। ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়েছে। আমাদের গ্রামের একটি ছেলে সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো, আমাদের গ্রামের এটা, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। এতে শুরু হয়ে গেছে, আমরা অলরেডি নায়কে পেয়ে গেলাম, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। বলো কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। লেখা হয়েছে কত বছর ছিল? সে বয়সে অনেক বড় ছিল। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়েছিল এই খবর আমরা কেউ জানিতাম না। সে এই 3rd ক্লাসে উঠছে আমরা আসলে জানতাম না, কারণ সে পাশ করতে পারে আর কি। আর সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণায় আমরা কিন্তু তাহার এই 3rd ক্লাসটাই চিরদিন দেখে আসিয়াছি। আমরা কখনো তাকে ওই জায়গায় দেখে আসছি, তখন উন্নতিও নাই অবনতিও নাই, ওখানেই পড়ে আছে সে। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুই নেই, সে কখনো 4th ক্লাসে আসতে পারে, 3rd ক্লাসে রয়ে গেছে। 2nd ক্লাসে উঠিবার খবরও আমরা পাই নাই। সে আসলে 2ndও যায় নাই, 4thও যায় নাই, ওই যে জায়গায় আছে ওই জায়গায় অবস্থান করছে। ঠিক আছে, মৃত্যুঞ্জয় বাপ মা ভাই বোন কেউ নেই, কেউই ছিল না তার। শুধু ছিল গ্রামের এক প্রান্তে একটা প্রখণ্ড আম কাঁঠালের বাগান আছিল তার। থাকার মধ্যে তার শুধু একটা আম কাঁঠালের বাগানে ছিল, আর তেমন কিছু ছিল না। আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়াবাড়ি ছিল, এক জাতি খুঁড়া, তার একটা গাতি খুঁড়া ছিল। ঠিক আছে, খুঁড়ার কাজ ছিল বাইপুর নানাবিধ দুর্নাম রটনা করা। তার কামই ছিল সারাদিন হাইটে বলবো আমার ভাতিজা কি করে জানো, সে গাঁজা খায়, সে গুলি খায়, অমনি আরো কত কি কথাবার্তা কইতো হাইটে জানো সারাদিন। তোমাদের এরকম বলে না গ্রামে গেলে বা অমুক জায়গায় গেলে দেখা হলে, জানো অমুকের পোলা কি করে সারাদিন ফোন টেবে মোবাইল টেবে নষ্ট হয়ে গেছে, আর কইও না, এই সমস্ত আর কি। চাচারা এগুলো কয়, মুরব্বীরা এগুলো কয়, দেখো তোমার নামে এগুলো কয়, আমার নামে এগুলো, আমার নামে এইসব রচনা করে সারাদিন, কাম হচ্ছে এরকম। তারও ঠিক গাতে খুঁড়ে একটা আছে মৃত্যুঞ্জয়, তার কামে সারাক্ষণ বাইস্তার এগুলো বর্ণনা করা। আর তার আর একটা ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। মানে ওই যে বাগানটা আছে না আমার বাগান, কাঁঠালের বাগান, ওটা নাকি তার নিজেরটা একটা অর্ধেক অংশ, এইভাবে বলতো চাচা খুড়া। যাই হোক, দখল করা অপেক্ষা করা মাত্র, শুধুমাত্র অপেক্ষা আছে কখন দেখা করবো, কখন সে মারা যাবে ভাতিজা, তখন সে দখল করবে। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, ওপরের আদালতে হুকুমে। ঠিক আছে, কিন্তু সে কথা পরে হইবে, আসতেছে সেই কথা। সে ঠিকই তার জায়গা দখল করে ফেলছে। ঠিক আছে, একদিন এরকম বলতে বলতে জায়গা দখল করে ফেলছে চাচায়, কিন্তু এই যে খুঁড়ে আর কি। কিন্তু সে কথা একদিন পরে বলতেছে, কাহিনী কি হয়েছে কাহিনী, ঠিক আছে, এটা পরে বলতেছি। তার আগে আমরা যাচ্ছি পরবর্তীতে আমাদের কি হয়েছে শুনি আমরা।
ওকে, মৃত্যুঞ্জয় নিজের রাধিয়া এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ে তার সারা বছরে দেওয়া মানে খাওয়া দাওয়া পার হতো। মৃত্যুঞ্জয় আসলে তার নিজের রাধিয়া মানে রান্না করার জন্য যে আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ে তার সারা বছরে খাওয়া পড়া চলিত এবং ভালো করে চলতো। শুধু এমন না যে খুব ভালো করে চলতো, এটা যেদিন দেখা হয়েছে সেদিনে দেখিয়েছি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলে করিয়া। মানে আসলে মৃত্যুঞ্জয়ের কাহিনী এখন আমরা শুরু করবো, এখন তার নায়কের কাহিনী শুনি এবার। ছেঁড়া খরা মল একদম মলিন বইগুলো বগলে করিয়া, মনে করেন আপনার বগলে করিয়া, বগল মানে সে বগলের নিচে করিয়া একদার দিয়া নীরবে চলিয়াছে, কারোর সাথে কথা হয় না, নীরবে হাঁটা শুরু করছে। তাকে কখনো কারোর সহিত যাচ্ছিয়া আলাপ মানে তারা কোনো দেখি নাই যে কারোর জোর করে আলাপ করতে, কেমন আছেন আপনার চিনি এসে অথবা মা ঝামেলা মারাম এসব থেকে এখন কখনো দেখি নাই আমি। অত অথবা উপযাপন হইয়া কথা কহিতাম আমরা নিজেরাই, তা আমরা জোর করে নিজেরাই যাইয়া উজ্জা যায় কথা কইতাম আর কি। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। মানে সে সবসময় সবাই দোকানে খাবার কিনে খাওয়াইতো, এটা তার একটা খুব ভালো পজিটিভ। এই জন্য আমরা যাই তার লাগে কথা কইতাম, খাতির জামাইতাম। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কত বাজে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করা লইতো, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিবে না। তার থেকে ঠিকই তলা তোলা টাকা নিত, তার থেকে উপকার নিত, সে করতো, কিন্তু কারো সামনে এটা বলতো না। সবাই মনে করতো সে একটা খারাপ এই সে এরকম এরকম মনে করতো সবাই। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। মৃত্যুঞ্জয় দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার কারণে তার সঙ্গে গল্পকথকের দেখা নাই। অর্থাৎ অনেক দিন ধরে সে অসুস্থ হয়ে থাকার কারণে আর তাকে আর আমরা আসলে দেখতে পাই নাই, গল্পকথকের সে দেখা হয়নি। দেখি তারপরে কাহিনী কী হয়েছে। অনেক দিন মৃত্যুঞ্জয় দেখা নাই, একদিন শোনা গেল সে মরমর অবস্থা, মানে সে প্রায় মৃত্যুর মতো অবস্থা, শয্যায় পড়ে আছে। এই যে মর্মর অবস্থা, মর্মর হচ্ছে যে এটা ধনাত্মক শব্দ। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো, বলো মালোপাড়ার কয় বুড়ো? এক বুড়ো। মালো কি করছে? মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে কর্মের মুখ হইতে এ যাত্রা ফিরে আনিয়ে আসে। আয়া পড়ছে, এই যে নায়িকা পাইয়া গেছি আমরা। অর্থাৎ তাহার মেয়ে বিলাসী তাকে সেবা করে মৃত্যুঞ্জয়কে কর্মের মুখ হইতে এ যাত্রা ফিরায় আনিয়েছে, পাইয়া গেছে এবার কাহিনী। অনেকদিন তাহার মিষ্টান্নের মানে তাকে অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্য করিয়াছি, মনটা কেমন লাগিল। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকায় তাহাকে দেখতে গেলাম। আসলে কাহিনী সে আসলে আমি নিজে গেলাম সুস্থ আছে কিনা, বা শুনছি যে সে অবস্থা মর্মর অবস্থা। এখন আবার বিলাসী বা সে আবার কেডা, সে সাপুরের মাইয়া, সে তাকে আবার ইয়া করে মানে সেবা সুস্থতা করে নাকি ঠিক করছে, কাহিনী দেখতে যাই। এবার তাহার পোড়া বাড়িতে প্রাচীরের বালাই নেই। বাড়িটা কেমন ছিল? পোড়া বাড়ি, এটা মাথা রাখতে হবে। পোড়া বাড়িতে স্বাচ্ছন্দ্যের ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা ছিল। বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলতেছে, প্রদীপ মানে বাতি আর কি জ্বলতেছে, উজ্জ্বল প্রদীপ জ্বলছে। আর ঠিক সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার দবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় তাকে শোয়া রাখছে, ঠিক আছে? কে? বিলাসী, কিন্তু সেবা সুস্থতা করতেছে। তাহার কঙ্কাল সার দেহের প্রতি চাহিলে বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। যমরাজ মানে মৃত্যু যে আজরাইল, তাকে কোনো চেষ্টা করার নাই, ভালো চেষ্টা করছে, তাকে ধরে আসারে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হয়তো কারো উসিলায় সে এখনো বেঁচে আছে। মৃত্যুর দুয়ার থেকে মৃত্যুঞ্জয়ের ফিরে আসার বোঝাতে আলোচ চক্রী বলছে। এই আলোচ চক্রী যে বলছে যমরাজ চেষ্টা করে নাই, মানে যে মৃত্যুর দুয়ার থেকে মৃত্যুঞ্জয়কে ফিরে আসার যে কষ্ট বা অবস্থাটা, সেটা বুঝাইছে আর কি লেখক এখানে। আমরা দেখি তারপরে আসলে সে কেমন আছেন। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে বেঁচে আছে। সে শিওরে বসিয়া, শিওর মানে কথা বলেন তো? মাথার কাছে। সে মাথার কাছে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আকস্মাৎ মানুষ দেখিয়া চমকে উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী, তাহার বয়স 18 বা 28, ঠাওর করিতে পারিলাম না। হয় 18 হবে বা 28 হবে, আমি ঠিকমতো এখন স্পষ্ট বুঝতে পারতেছি না কত হবে। ওকে, কারণ বয়স দেখে বোঝা যাচ্ছে না তার, এমন একটা অবস্থা। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া আর রাত জাগিয়া আর কিছু নাই।
বয়স যাই হোক, মানে মানুষ তার ওই যে মৃত্যুঞ্জয়ের জন্য রাত জাগতে থাকতে কষ্ট পেয়ে থাকতে থাকতে তার অবস্থা, শরীর অবস্থা খুবই খারাপ, মানে খুবই শুকনো অবস্থায় আছে সে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভেজাইয়া রাখা বাসি ফুলের মতো। মানে একটা জল করে আছে, একটা ফুলদানির মধ্যে একটা জল ভিজে রাখছে, জলের মধ্যে একটা ফুল ভিজে রাখছে, কিন্তু ওই ফুলটা বাসি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে ফুলটা ঠিকই ছিল খুব তাজা, কিন্তু এখন অনেকটা বাসি হয়ে গেছে। মৃত্যুঞ্জয়কে মৃত্যু সজ্জা থেকে সুস্থ করতে গিয়ে এই যে এই লাইনের ব্যাখ্যা, সহ্য করতে গিয়ে বিলাসী নিজের স্বাস্থ্যহানি ঘটে। মৃত্যুঞ্জয়কে মৃত্যুসজ্জা থেকে সুস্থতা করতে গিয়ে বিলাসী নিজের প্রতি তাকানো, নিজের প্রতি যত্ন নেওয়া, এটা পুরোটা সে ভুলে গেছে। ফলে ন্যাড়া তাকে দেখে তার বয়স অনুমান করতে পারে নাই। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়ে। মনে হচ্ছে যে এই ফুলটা ফুলদানিতে আছে, তো মনে হচ্ছে যে কোনো সময় এই ফুলটা শুকাই গেছে ফুলদানির ভিতরে, জাস্ট শুধু ফুলটা ধরতে যাবা সাথে সাথে দেখবে ছাস করে পড়ে যেতে পারে। ওকে, ব্যাপারটা এরকম হবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারিয়া বললো, কে ন্যাড়া? বললাম মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারছে। মৃত্যুঞ্জয় ঠিক আমাকে চিনতে পারছে। কাকে বলতো? লেখককে। লেখকের নাম এখানে দিয়েছে কারা? ন্যাড়া। জিজ্ঞেস করে, ন্যাড়া? তো আমি বললাম তখন কি, আমি ন্যাড়া, কি অবস্থা? তাহলে জিজ্ঞেস করছে, মেয়েটা ঘাড় হ্যাট করিয়া দাঁড়াইয়া রহিল। মেয়েটা তখন সাথে সাথে বসার মাথার কাছ থেকে দাঁড়াই ছিল না, বসে এভাবে বাতাস করছিল, ওখান থেকে লাদি দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি জিজ্ঞেস করছে? মৃত্যুঞ্জয় দুই চারটা কথা যাহা কহিল তার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হয়েছে, 1.5 মাস হইল চইল সে শয্যাগত বিছানায় শুয়ে আছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অবস্থায় আছিল। বাইরে ভাই, 10-15 দিন সে অজ্ঞান অবস্থায়, অচৈতন্য অবস্থায় সে শুয়ে ছিল, মানে তার জ্ঞানে ফিরে নাই। এই কয়েকদিন হইল সে লোক চিনতে পারতেছে আস্তে আস্তে, এবং যদিচ এখনও সে বিছানা ছাড়িয়ে উঠতে পারে না, কিন্তু আর ভয় নাই, তার ভয়টা কেটে গেছে। মনে হয়েছে সে কোমায় চলে গেছিল, কিন্তু এখন আস্তে আস্তে লোক চিনতে পারতেছে সেবা সুস্থতার কারণে বিলাসীর। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সে রুগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়া তুলিবার লইয়াছেন, যে একা তারা বাঁচাতে চেষ্টা করতেছেন, সে কত বড় গুরু ভার নিয়েছেন। এটা আসলে সহজে কোনো মেয়ে সম্ভবই না, বিশেষ করে এই যুগের তো প্রশ্নই আসে না। কঠিন অবস্থা, এত ঝামেলা নেয় কেনা, প্যারা নেয় কেনা, দূর। দিনের পর দিন, রাত্রি পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করে তুলেছে তাহার পরিচয় যদিচ্ছ সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন ঠিকই পাইছিলাম। সে পরিচয়টাকে আমি আরেকদিন ঠিকই তার পরিচয়টা পেয়ে বাইর করে ফেলছি। সেই পরিচয়টা কি ছিল? সে ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আস্তে আস্তে আমার পিছনে, আমি যখন ওখান থেকে ফিরছিলাম, মানে তাকে দেখে মৃত্যুঞ্জয়কে, তখন সে মেয়েটা ফিরে আস্তে আস্তে আমার পিছনে একটা প্রদীপ, মানে একটা বাতি জ্বলিয়ে সে আস্তে শেষ পর্যন্ত আমাকে আগায় দিতে আসলো। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, আসতে পুরো রাস্তায়। এবারে তোমরা থাকলে কি করতা? পুরো রাস্তা বলে, কি খাইছেন, কি করেন আপনি, আপনি কি করেন, চাকরি করেন, সরকারি চাকরি করেন, আর কি করেন, এইসব কত প্রশ্ন করতা। এবার আস্তে আস্তে বললো, রাস্তা পর্যন্ত তোমায় কে রেখে আসবো কি? মানে বলছে, রাস্তা পর্যন্ত কি তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছি না অন্ধকারে। বললাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তো আমি আর কি বলছি, আমি দেখে ভাবছিলাম এত রাতে একটা মেয়ে এত দূর পর্যন্ত আসছে একা একা। আমি বলছি, ঠিক আছে, আমাকে পৌঁছে দিতে হবে না, তুই আমাকে শুধু আলোটা দাও, প্রদীপটা দাও, এটা বলছে। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? আবার সে বলছে, আমাকে আবার ভালোবাসা তৈরি করে ফেলছে। জিজ্ঞাসা করছে, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো কি? মানে কতটা নিখুঁত, কতটা চিন্তা চেতনা, কতটা মানে অহংকার কথাবার্তা তার, এই মেয়েটার, বিলাসী মেয়ে মানুষ। জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই হোক, প্রত্যুত্তরে শুধু একটাই শব্দ বলছি, না, বলেই অগ্রসর হয়ে উঠিলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ। টোটাল 3বার সে অনুরোধ করছে। কয়বার? 3বার। আবার বলছে, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা যেও, মানে একটু দেখে দেখে পা ফেলো সামনে আর কি। ন্যাড়া জঙ্গলের পথ ধরে বাড়ি পৌঁছতে কোনো সমস্যা পড়তে পারে বলে বিলাসী তাকে আশঙ্কা প্রকাশিত হয়েছে। বারবার বিলাসী তাকে এই কথাই বলছে, দেখো, ঘন জঙ্গলের পথ, রাস্তার অবস্থা ভালো না, আমি এখানে থাকতে তো অভ্যস্ত, সব চিনি,
তুমি তো সব ছিল না। এই জন্য বারবার এই কথাটাই বিলাসী বলছিল। সর্বাঙ্গে কারা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাইতেছিল। হয়তো সে নিষেধ করিতে শুনিত না, সঙ্গে সঙ্গে যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়, অনেক দূর। 20-25 বিঘা, বিশাল বড় বাগানের মধ্যে এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয়ে ভয়ে করিতে হইতো। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতে সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃত কল্প রোগী লইয়া থাকা কত কঠিন, মানে কত কঠিন, মানে এটা অসম্ভব। আমাদের একাকিত্ব, একা থাকা একটা মেয়ে আর রুগী একটা থাকা, মানে যে কোনো সময় সে মরে যেতে পারে, মৃতকল্প মানে যে কোনো সময় মরে যেতে পারে। মৃত লাশের সাথে আমার ঘুমাইতে হবে, মৃত লাশের সাথে আমার মৃত লাশটাকে আমার কাঁধে নিয়ে বসে থাকতে হবে গভীর অন্ধকার একটা জঙ্গলের মধ্যে। এটাও কি সম্ভব একটা মেয়ের জন্য? এই কথাটা কি চমৎকার ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে, যা আমাদের এখন এইসব ভালোবাসা মানে আমাদের কাছে অকাল কুসুম, মানে অসম্ভব কল্পনা মনে হয়, শুধু শুনতেই ভালো লাগে এসব, কিন্তু বাস্তবে আমরা আসলে পাই না আসলে বলা চলে। অসুস্থ মৃত্যুঞ্জয়কে নিয়ে বিলাসের জঙ্গল বাড়িতে, এই যে এই কথাটা নির্দেশ কারণে দুঃসহ অবস্থায় বৈদ্যুতির বলেছে। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারিত, তখন সমস্ত রাত্রি এবং বনের মধ্যে মেয়েটা একাকে কি করতো, কেমন করিয়া তাহার রাতটা কাটাতো। একা এই মৃত একটা মানুষ নিয়ে যদি মরে যেত যে কোনো সময়, তাহলে এই একটা মানুষ নিয়ে সে কীভাবে সারা রাত কাটতো, এই কথাটা লেখক বারবার বলছিল। এই প্রসঙ্গে অনেক দিন পরে একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম তখন সাথে। অন্ধকার রাতে বাড়িতে ছেলে পুলে চাকর বাকর কেউ নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রীটা, যে স্ত্রীকে দেখা সে মরে গেছে, মাত্র সেই স্ত্রীটা পড়ে আছে, আর আমি একা। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলে যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি মাত্র যে কোনো সময় নিয়ে যাবে বাবারে। কাঁদিয়ে কাঁদিয়ে বারবার অনেক প্রশ্ন করতে লাগিলেন। তিনি স্বেচ্ছা যখন সমরণে যাইতে চাইতেছেন, তখন সরকারের কি তার যে আর তিলাদ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহার বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানবে কি করিয়া? এমনই কত কি করে সে পেঁচাল পাঠতেছে আমার কাছে। কিন্তু আমার তো আর বসিয়াতে আর কান্না শুনলেই চলবে না। পাড়ার খবর দেই, অনেকে খবর দিচ্ছি, জোগাড় করা দে, এরা লাগবে সেরা লাগবে, কিন্তু আমার বাইরে যাইবার প্রস্তাব, আমি যা শুধু বলছি একবার বাইরে আমি যাব, সে প্রস্থান করছি। শুনিয়া তিনি জোর চিৎকার দিয়ে প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছে বললেন, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাইরে যাইয়া কি হইবে, রাতটা কাটুক না একটু। এখন সে তো অবস্থা খুব খারাপ, এখন যাই হোক, এখন রাতটা একটু কাটুক, আপনি আমার সাথে থাকেন, আমি আমার রাখে একা যাইয়েন না আপনি। এই কথা সে বলা শুরু করছে, আপনি আমাকে রাখে যাইয়েন না একা একা, আমার একটু ভয় করছে। মানুষটা হ্যাঁ আমার ছিল, কিন্তু এখন তো আমার নাই, এখন তো সে লাশ হয়ে গেছে, আপনি একা একা আমার রাখে যাইয়েন না। বললাম অনেক কাজ না গেলে হয় না। তিনি বলেন হোক কাজ, তবু তুমি বসো ভাই, আমাকে রেখে যাইও না, আমার খুব ভয় হচ্ছে একা একা এই রাতে, মানুষ এর লাশ পাশে, অথচ তার জামাই সংসার করছে ওদিন, ছিল ওদিন জামাই, এখন তার ভয় হচ্ছে কারণ সে লাশ হয়ে গেছে। বললাম বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াইতেই তিনি চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। শীতকাল, অথচ এতদিন একলা ছিলেন, একলা ভালোবাসা ছিল, একলা কত ঘষাঘষি মাখামাখি ছিল দুজনের, কিন্তু সব মাখামাখি ঘষাঘষি সব শেষ যখনই তার নিঃশ্বাস চলে গেছে, সব ভালোবাসা শেষ। তার মানে প্রীত সবই একটা মোহ, একটা আবেগ, একটা ইমোশন। যতক্ষণ আছে তুমি জিন্দা আছো, ততক্ষণ তুমি ভালোবাসো, তখন তুমি লাশ হয়ে গেছো, তখন তুমি ভয়, সবাই আতঙ্ক। সে ভালোবাসার মানুষটা ঠিক সেম হয়েছে। কাজেই আবার বসে পড়িতে হইলো, কারণ তখন বুঝলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর স্বামীর সাথে সংসার করছে। কত বছর? 25 বছর একাকে ঘর করেছে। তার মৃত্যুরা যদি বা তার মৃতদেহটাই অবস্থা, রাত্রে 5 মিনিটের জন্য সে সইতে পারতেছে না, যে 5টা মিনিট বসেন আমি মানুষকে ডেকে নিয়ে আসি, এতে সে ভয় পাচ্ছে। তাহলে 25 বছর তাহলে কীভাবে সংসার করছে? ভালোবাসা বলতে আসলে কিচ্ছু নেই, পুরোটা একটা অভ্যাস ছিল। করোনা শুইতে হয়, খাইতে হয়, যাইতে হয়, শুইতে হয়, খাইতে হয়, আবার টাকা লাগবে সংসারে, এটা লাগবে, জাস্ট অভ্যাস। 5টা মিনিটের জন্য এখন তার সাথে থাকতে পারবে না, কারণ সে এখন লাশ, এখন সে মানুষটা নেই। ঠিক এটাই হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটা, এই কথাটা বলছে, বুক যদি কিছুতে ফাটে, তো সেই মৃত স্বামীর কাছে একলা থাকলে তার ভয় পাবে। অর্থাৎ এই কথাটা দিয়ে লেখক কি বুঝাতে চাইছে, শুনি একটু কাহিনী। স্বামীর প্রতি অপরিসীম ভক্তি থাকলেও
মতো স্বামীর সঙ্গে কেউ রাত কাটানো যে দুঃসাধ্য তার বাস্তবিক প্রমাণ তার করতে গিয়ে শরৎচন্দ্র বিলাসী গল্প তুলে ধরেছেন। যে শরৎচন্দ্র এই গল্পটা তুলে ধরেছেন একটাই কারণ, যে তুমি স্বামীর প্রতি তোমার বস্তুর পিরিত ভালোবাসা, স্বামীর সাথে থাকতে পারো না, ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে ওরা কত কিছু ভালোবাসা মাখামাখি করো, ও তোমার সব, ও তোমার জান, ও তোমার আকাশ, ও তোমার বাতাস, সব কিছু বলো, কিন্তু কই মানুষটা মরে যাওয়ার 5 মিনিট তুমি থাকতে পারতেছো না তুমি এই মানুষটা ছাড়া, তাহলে তুমি কেমনে এত মিথ্যা কথাগুলো স্বামীকে বলতেছো? এই কথাগুলো বিলাসীতে ফুটে তোলার জন্য শরৎচন্দ্র কি চমৎকারভাবে কথাগুলা বলছে। এবার আমরা শুনি, কিন্তু দুঃখটা তার তুচ্ছ করে দেখারও আমার উদ্দেশ্য নয়, আমি তার দুঃখটা তুচ্ছ করতেছি না, কিংবা তা খাঁটি নয় এ কথাও বলা আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারে তাহা চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাও নয়, যে একজন স্বামীর প্রতি এরকম ব্যবহার করছে দেখে সব বেডিরা খারাপ, স্বামীকে মরে গেলে এরকম করবে, ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপারটা আমি এরকম বলছি না, আমি কই নাই, শরৎচন্দ্র বলছে। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, তাহার উল্লেখ না করি আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর সংসার করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজেও যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2, আজকে মাস 2 হলো, মৃত্যুঞ্জয়ের কোনো খবর নাই, খবর লই নেই, আর আমি নিজেও লই নাই, ব্যস্ত ছিলাম এই আর একটা কাহিনী শুনতে আজকে যাই। যারা পল্লী গ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালার মুখ বাড়াই করিয়া দেখাইছেন, তাহারা হয়তো সবই সময় বলে উঠিবেন, এ কেমন কথা, এ কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া 80 মাস 2 আর তার কোনো খবর আমি নিলাম না। আপনাদের কাছে শুনলে খুবই খারাপ লাগতে পারে যে লোক, আমি মৃত্যুঞ্জয়কে দেখে আসলাম এই বাজে অবস্থা, যে কোনো সময় মারা যেতে পারে, অথচ আমি তার খবর নিলাম না 2 মাস ধরে, ব্যাপারটা এরকম হতে পারে। তাদের অবগতির জন্য বলা আবশ্যক, শোনেন কাহিনী এবার। এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে আসলে মূলত। একজনের বিপদে পারা শুদ্ধ, জাগ বাদিয়ে বিপদে উঠা পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে যে জানি না তাহা সত্য যুগের পল্লী গ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়েছি বলিয়া মনে করিতে আমি পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে বেঁচে আছে এটা ঠিক। যদি মরার খবর হইতো তাহলে সবাই জানাজানি হইতো, হ্যাঁ যে মৃত্যু মরে গেছে। যত কোনো খবর নাই, নো নিউজ, মানে হচ্ছে যে হ্যাঁ লোকটা ভালো আছে, এখনো কোনো খবর নাই। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সে বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গ্রামটা এবার রসতলে গেল, এতদিন তো সে গাঁজা খাইতো, এটা খাইতো, কত কিছু কয়ে ছড়াইতো, যে তারপরে বাগানটা তার ছিল, খুড়া বলতো। এখন সে বলে গেল গ্রামটা রসতলে গেল, কেন গেল জানেন? কাহিনী শোনেন। লানতের মৃত্যুর বলিয়া সমাজের আর তার মুখ বাহির করিবার তো রহিল না। অকাল কুষ্মাণ্ড মানে সে যে কি অপদার্থটা, অপদার্থ কি করছে, কারে বলছে? এটা মৃত্যুঞ্জয়কে বলছে। একটা সাপুরের মেয়েকে নিকাহ করে, নিকাহ মানে কি বিয়া করার কথা সে আনিয়েছে মুখে, কত বড় সাহস তার! আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তার হাতে ভাত পর্যন্ত প্রতিনিয়ত খাইতেছে সে। এখন ওই বাগানে থেকে, গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়। করলো হরিপুরের সমাজে একথা শুনিলে ইত্যাদি ইত্যাদি আরো কত কথা ছিলে কইতেছিল। কে? গাতি খোরা তার চাচা, যে একদিন কোনো খবর নাই, কোনো খবর রাখা নাই তার, মরে গেছে না বাইসে গেছে। মরে গেলে তার শান্তি পেত, কারণ সে বাগানটা পাই দিত। এখন যখন তাকে বাসায় নিয়ে আসতেছে কেনা বিলাসী, তখন তার ভিতরে এখন সে শুরু করছে কি রে বাইসা গেল কাহিনী কি, সাথে সে শুরু করছে গ্রামের সবারে বলা যে এই গ্রামটা রসতলে গেল, সে এই সাপুরের মেয়ে, সে আমাদের এই বংশের পোলারে এই, মানে শুরু হয়ে গেছে কাহিনী। তখন ছেলে বুড়ো সকলেই মুখে ওই কথা, হ্যাঁ এ হলো কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল? কায়েস্তের ছেলে মৃত্যুঞ্জয় সাপুরের মেয়েকে বিয়ে করলে এবং তার হাতে ভাত খেলে ছেলে বুড়ো সবাই উঠে উক্তিটি করছে। এ কামনা করলো কি, কায়েস্তের ছেলে সে সাপুরের মেয়ের সাথে এভাবে ভাত খাচ্ছে তার হাতে, এটা তারা মেনে নিতে পারছে না। কায়েস্ত বংশ, সাপুরের বংশ মেয়ে, তারা সাপুরের বংশ তো রাষ্ট্র সবচেয়ে নিম্নমানের বংশ ছিল তখন, তারা শুধু সাপের খেলা দেখাতো, তাদের হাতে সে ভাত খাচ্ছে, এটা তো এখন ছেলে বুড়ো সবাই মেনে নিতে পারতেছে না।
খুড়া বলে বেড়াতে লাগিলেন, এই যে ঘটিবে তিনি অনেক আগে জানতেন, তিনি শুধু তামাশা দেখার অপেক্ষা করছে এতক্ষণ ধরে, কোথাকার জল কোথায় গিয়া পড়ে আমি শুধু দেখার অপেক্ষা করছি, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, আমার ভাইপো বলিয়া কথা, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? আমি অবশ্যই তাকে বাড়ি লইয়া যাইতে পারতাম, আমি আমি পারতাম না আমার ভাইপোকে অসুস্থ অবস্থা নিয়ে যেতাম, যাই না কেন নেই নাই, কারণ আমি দেখতেছি যে এই অবস্থাটা কি হয় সামনে, এই খারাপ খারাপ অবস্থা চলতেছে তারা কি ডাক্তার বৈদ্য দেখাইতে পারার ক্ষমতা ছিল না আমার? অবশ্যই সেই ক্ষমতা ছিল। তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই, আমি কেন এতদিন ধরে তার সেবা শুশ্রূষা করি নাই, এতদিন ধরে কেন তাকে আমি সেবা দেই নাই, এবার বুঝছেন কেন দিই নাই? তার কারণ একটাই, আমি দেখতেছি এতদিন ধরে অপেক্ষা করছি যে আসলে সে কি করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে সে সাপুরি মায়ের হাতে ভাত খাচ্ছে, এই জন্য আমার লস যায়, মাথা হেঁট হয়ে গেছিলো, এই জন্য আমি যাই নাই। কিন্তু আর চুপ না করে থাকে যাই না, এই মৃত্যুর বংশের নাম ডুবাইয়া যায়, গ্রামে যে মুখ পড়ে আমার গ্রাম মুখ পুড়ে যাচ্ছে আমার লজ্জায়, তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় আমি মাথা নত করি। এখন লেখক বলতে আমি গ্রামের লোকরা তখন একত্র হইয়া সবাই যে কাজটা করছে, কি করছে, এই যে কাজটা করছে এই কথাটাই বলছে, বিলাসী টেনে হিসতে গ্রামের বাইরে বের করে দেওয়ার ঘটনা মনে পড়লে নেরা আজও লজ্জায় মনে পড়ে যে কথাটা বলা হয়েছে। এই কথা উল্লেখ করছে যে আমার এখনও মনে পড়ে বিলাসীকে যখন তখন ইয়ার সাথে ছিল, মৃত্যুঞ্জয়ের সাথে যখন সেবা করতেছিল, ওই মুহূর্তে তাকে টেনে হিসড়ে ওখান থেকে নিয়ে গ্রামের সবাই মিলে পিটায়, লাঠি দিয়ে পিটায় বাইরে দিয়ে গ্রাম থেকে তাকে তাড়াই দিচ্ছিল। এই কথা লেখক এখানে বলছে, এখনো লজ্জা করে আমার এই কথা শুনলে। খুড়া চইলেন নালতের মৃত্যুর বংশ অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চইলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, গ্রামের যখন যায় গ্রামের যেন মান সম্মান না যায় এই জন্য আমরা সবাই টোটাল কয়জন 10-12 জন মিলে একত্র, কয়জন মনে রাখতে হবে, কয়জন 10-12 জন মিলে আমরা তড়ে গেলাম যে আমরা আজকে অবশ্যই এটার একটা ভিত করব, বিচার করব। কত বড় সাহস এই সাপুরের মাইয়া, সে আমাদের মৃত্যুর বংশে পোলার লাগে করতে সেবা করতেছে। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে, মেয়েটি ভাঙ্গা বারিন্দায় একাধার তখন রুটি ভাজতেছে, ঠিক আছে, গড়িতেছে। অকস্মাৎ লাঠি সোটা হাতে এতগুলি লোককে ওঠানোর পর দেখিয়া ভয়ে সে নীল বর্ণ হয়ে গেল, সাথে সাথে নীল বর্ণ হয়ে গেছে সে। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়ে দেখিলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে, চট করিয়া শিকলটা টানিয়ে দিয়া সে ভয়ে মৃত প্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য জগতের খুড়া কোনো কালে বোধ করে বাইপুর স্ত্রীকে ওর উপর সম্ভাষণ করা নাই, জীবনে কোনোদিন কোনো চাচা তার বাতিজার বউরে এইভাবে কোনোদিন সম্ভাষণ করে না, এটাই প্রথম মনে হয় পৃথিবীতে। এটাই দেখবো শরৎচন্দ্র বলতেছে, সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইও তা সইতে পারল না, চোখ তুলে বইল, বাবা আমারে বাবুর সাথে নিকাহ দিয়েছে জানো? জোর চিৎকার দিয়ে বলছে, জানো আমার বাবা আমাকে এই মৃত্যুঞ্জয়ের নাম না বলে বলছে বাবুর সাথে আমাকে নিকাহ দিয়েছে, তোমরা কি জানো? এটা বিয়ে দিয়েছে। খুড়া বললেন তবে রে, খুড়া কি বলছে? তবে রে চিৎকার দিয়ে উঠছে, কথা আসতে পারে। খুড়া কি উত্তর দিয়েছিলেন? তবে রে কোন গল্পে উল্লেখ আছে কথা আসতে পারে, তবে রে কোন গল্পে উল্লেখ আছে কথা আসতে পারে। এই লাইনগুলো খুব 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 গুরুত্বপূর্ণ, এটা তোমরা মাথা রাখবা, ঠিক আছে? এই যে খুড়া উত্তর দিচ্ছেন কি, তবে রে ইত্যাদি 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 এই কথাগুলো। এবং সঙ্গে সঙ্গে আবার কয়জন বলো তো, কয়জন গেছে? 10-12 জন। বীর দর্পে হুঙ্কার দিয়ে তাহার ঘাড়ে পড়িল, কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, এবং যাহাদের যে সুযোগ ঘটিল না যে কোন জায়গায় ধরার জায়গা নাই, আর সব জায়গায় ধরতে সবাই 10-12 জন একটা মায়ের উপর পড়ছে, মানে কি আর কোনো শরীর আর বাকি আছে? কি জায়গা না হয় নিঃসন্দেহ হইয়া রইল না। কারণ সংগ্রামের স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। মানে আমরা যখন সংগ্রাম সবাই একসাথে মারামারি করি তখন আমরা হয়তো তাকাই দিচ্ছি আর কিছু কই নেই, কেন কই নেই? চুপ করে তাকাই দেখা ছাড়া আমাদের আসলে কিছু করার নাই, কারণ আমরা হচ্ছে কাপুরুষ। আমরা এখন গ্রামের সবাই যেদিকে যাচ্ছে, হ্যাঁ সেটা অবশ্যই খারাপ জিনিস, কিন্তু সবাই তো যাচ্ছে, কিন্তু প্রতিবাদ আমি করি নাই। কেন করি না? কারণ আমি একজন কাপুরুষ, এই জন্য নিজেকে নিজে সে লজ্জা এই কথাগুলো বলছিল লেখক। এখানে একটা অবান্তর কথা বলে রাখি, শুনিয়েছি নাকি বিলাত প্রভৃতি দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নেয়। এ আবার একটা কি কথা, সনাতন হিন্দু কুসংস্কার মানে না। আমরা বলি যাহারে গায়ে জোর নাই তাহারে গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী হোক বা যাই হোক।
তৎকালীন সমাজে দুর্বলদের প্রতি নির্যাতনের যে প্রবণতা ছিল সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানে সেটা হচ্ছে যে সে পুরুষ হোক মহিলা হোক হাতে মানে দুর্বল সে তাকে পিটাও, ব্যাপারটা এরকম ছিল একটা সময়। মেয়েটি প্রথমেই যে যা একবার আর্তনাদ করে উঠেছিল তারপর একেবারে চুপ হয়ে গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাইরে রাখিয়া আসিবার জন্য হিস্তাইয়া লইয়া চইলাম তখন মিনতি করিয়া বলিতে লাগলেন, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কত ভালোবাসা স্বামীর প্রতি, কত ভালোবাসা মানুষটার প্রতি যে আমাকে তোমার মেরে ফেলার সমস্যা নাই, কিন্তু মানুষটা তো অসুস্থ রোগা মানুষ, আমি রুটিগুলো সেকছি এতক্ষণ ধরে, আমি এগুলো কি করে আমি তার জন্য রেখে আসি, আমি ঘরে দিয়ে আসি, তোমরা আমাকে নিয়ে গ্রাম ছাড়া করে দাও, সমস্যা নাই। কিন্তু মানুষটার কি হবে একবার তোমরা ভেবে দেখো, অথবা সে না খেয়ে থাকতে হবে, তার এখানে কি হবে? এই কথাগুলো সে সবার কাছে অনুরোধ করতেছে, রিকোয়েস্ট করতে সবার কাছে, 10-12 জনের কাছে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা খুঁড়িতে লাগলেন। সে পাগলের মতো বারবার মাথা চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু দাঁড়াতে পারতেছে না, কারণ সে অসুস্থ। ধারে পথ আঘাত করতে লাগলেন এবং পা দিয়ে আঘাত করতে লাগলেন দরজাটা, এবং অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ গালাগালি করতে লাগলেন। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাজা সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে দেশের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য আমরা এই মায়াটাকে মেরে ফেলতে পারি। তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বীর, আমরা ভালো কাজ করছি, এরকম মনে হয়েছে। উক্তির স্বার্থনদানে অন্ধ বিশ্বস্ত কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী সাপরে কন্যা বিলাসীর উপর আক্রমণের সম্পর্কে এই কথা বলা হয়েছে, ইঙ্গিত দিয়েছে কথাটা। চইলাম বলতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম তাদের এই 10-12 জনের মধ্যে, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, একটু তাদের গায়ে হাত দিতে পারি না। কারণ ওই সেদিন রাতের কথা মনে পড়ে, সে কতটা মায়া কত ভালোবাসা সে আমাকে আগায় দিয়ে এসে, এরকম হয়তো বা কিছু, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগলো আমার ভিতরে। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পাইলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন না, আপনারা যারা আছেন, হ্যাঁ দর্শক শ্রেণী শোনেন, আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, কিন্তু অভাব নাই, অনেক উদার, সবার ভিতরে সেই সামাজিকতা ভালোবাসা আছে সবার প্রতি, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনলে আপনারা অবাক হয়ে যাইবেন। কাহিনী শুনেন, আমরা বড়লোক হলে এমন একটা ভাব নেই, আশেপাশে আপনার কাহিনী শুনলে আরো অবাক হবেন। এই মৃত্যুঞ্জয়টা যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে তো আমাদের এত রাগ হইতে না। আর কায়েতের ছেলে সঙ্গে যে সাপরে মেয়ে নিকায়ে একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস না, লুচি সন্দেশ বা পাঁঠার কথাগুলো শুনতে হবে, পাঁঠার মাংস বলতে পারে, কিসের মাংসের কথা বলছে, কথা আসতে পারে কোশ্চেন। লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যি মাপ করা যায় না। তাও নইলে পল্লী গ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বৃদ্ধ যেসব ছেলেরা পেটে, তারাই তো একদিন বড় হয়ে সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণ তাহাদের মধ্যে আসবে কি করিয়া? তারা দেবীর প্রতি শ্রদ্ধাশীল হবে কিভাবে যদি এটার বিচার না করে, বা যদি এটার না করে, তাহলে কেমনে দেবতার কি আশীর্বাদ হবে? এইসব কথাবার্তা বলে সে কটাক্ষ করছে লেখক আর কি। এই তো ইহারাই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মলের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাশে তাহা ব্যাহাত হয়। ওই ভয়ে ছোট বাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বউ ঠান খেয়ে যেখান হইতে ফিরে আনিছেন সেটা কাশী বটে। যাই হোক, ছোট বাবু তাহার স্বাভাবিক উদাহরণে গ্রামের বারোয়ারি পূজা বা 200 টাকা দান করিয়াছেন। বাবা, ভাবা যায়, গ্রামের বারোয়ারি পূজা বাদে সে 200 টাকা দান করছে, তার মানে তার এখন কোনো পাপই না। সে যে এত বড় একটা পাপ করে আসে, ওরা কোনো পাপ এখন চোখে পড়বেই না। ছোটবাবু তাহার স্বাভাবিক সৌধার্য গ্রামের এই 200 টাকা দান করা 5খানা গ্রামের ব্রাহ্মণের সদদীক্ষা উত্তর ফলাহারের পর প্রত্যেকের সদ ব্রাহ্মণের হাতে যখন একটি করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, সবাইকে যারা আসে সবাইকে একটা করে কাঁচা গ্লাস। আমরা যেরকম করে নেতারা যখন বাড়িতে যায়, আকাম কুকাম দুনিয়ার কত কিছু করছে নেতারা, মনে করে যে অমুকের বউ নেতার কাছে ছিল, অমুকের বউ সবাই নাই করে দিছে, কিন্তু নেতা যখন
গ্রামে সবাইকে একটা করে কাপ দিয়ে পিরিচ দিয়ে শাড়ি দিয়ে সবাই কি মনে করে, আরে মানবিক নেতা, আরে এরকম মানবতা ফেরিওয়ালা, এরকম বলে না, এরকম ভণ্ড সব এই কাঁচার গ্যালারি দিয়ে বিদায় করে। তখন ধন্য ধান্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকে দশের এবং দেশের কল্যাণ নিমিত্ত কামনা করিতে লাগিলেন। সবাই তাদের দোয়া করতে, আরে এই মানুষটার মতো মানুষই হয় না, আহা সৃষ্টি করে তাকে মঙ্গল দান করুক, কত কথা কত কথা। কিন্তু অথচ সে সবচেয়ে ভণ্ড, এই কথাটাই বলছিলেন লেখক। এসব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদস্য অনুষ্ঠান আয়োজন করা হয় না কেন, কেন এরকম? কিন্তু যাকে মহত্তার কাহিনী আমাদের অনেক আছে, এসব অনেক কাহিনী আছে, এসব না বলি এখন। উচিত কথা কইলে এখন আমি খারাপ হয়ে যাবো না, কই এ কথাই বলছে। যুগে যুগে সঞ্চিত হইয়া গ্রাম প্রত্যেকে পল্লীবাসীর ধারে স্তূপকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলে, ধর্মেই বলে, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরো হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালাগাল করিতেই পারিলে 10টা ও 10টা মানে উদ্ধার হয়ে যায়। যাকে বছর খানেক গত হইয়াছে, মানে বছর খানেক গত হয়েছে মানে আগে হয়েছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। মানে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া মানে সব কিছু বাদ দিয়ে এখন আমি সন্ন্যাসীগিরি আর করবো না, এখন ঘরে ফিরছি, ভালো হয়ে গেছি, আর সন্ন্যাসী হবো না। ঠিক আছে, সব কিছু ছাড়িয়ে দেওয়া যাবে না আর আগের মতো। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের ধারে বসিয়া মৃত্যুঞ্জয়, আবার দেখছি অনেকদিন পরে, এই কাহিনীর পরে আবার দেখছি সে মৃত্যুঞ্জয়কে। তার মাথায় ঘেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ির চুল। এখন সে, কারণ স্বাভাবিক আমাদের দেখবা শেখা খাওয়ার পরে মানুষ অনেকে দাড়ির আরো বড়, তারপরে চুল বড়, রাস্তা রাস্তায় ঘুরে, তার কাপড় ঠিক থাকে না, এরকম একটা অবস্থা হয়েছে তার এখন। ঠিক আছে, কায়স্থের ছেলে একটা বছরের মধ্যে জাত দিয়া একেবারে পুরো দস্ত সাপর হইয়া গিয়েছে। এখন দেখি মৃত্যুঞ্জয় নিজে সাপরি হয়ে গেছে, কায়স্থের ছেলে। মানুষ কত কত শীঘ্র যে তাহার 14 পুরুষের যাত্রা বিশেষণ দিয়া আর একটা জাত হয়ে উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করে আপনারা সবাই শুনিয়াছেন। ঠিকই, কি আছে, আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের মেয়ে বিয়ে করিয়া ডোম হইতে দেখিয়েছি। আমি কিন্তু তাই দেখিয়েছি, শুধু তাই না, এখন সে দূষণী বাঁশের ঝুড়ি কুলো বানিয়ে বিক্রি করা শুরু করছে, শুয়ার চড়াচ্ছে এখন। অথচ সে ব্রাহ্মণের পোলা ছিল, মায়ের ফান্দে পড়ে এখন সে এভাবে করতেছে। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিয়া করিয়া কসাই হইয়া যাইতেও আমি দেখিয়েছি, কিন্তু আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রি করে, তাকে দেখিয়া তাহার সাধ্য বলে কোনো কালে সে কসায় ভিন্ন আর কিছু ছিল। কিন্তু কি সকলেরই এই কথাই হতো, এই একই হেতু। আমার তাই তো মনে হয় এমন করি এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, পুরুষকে একদম উপরের থেকে নিচে নামাইতে পারে, আবার নাকে ধরে ঘুরাইতে পারে, সেটা কে 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 পারে আপনাই বলেন? তারা এমনই অবলীলায় তাহাকে ঠেলে উঠতে পারে না। সে পল্লীগ্রামের পুরুষদের সুখ খেতিতে আজ পঞ্চমুখ হয়ে উঠিয়াছে। গৌরবটা কি একা শুধু যে তাহাদেরই, হ্যাঁ, শুধু নিজেদের জোরে এত দ্রুত নিচের দিকে নামিয়ে চালিয়েছেন। অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যাক, কাহিনী পরে শুনি। ঝুঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হয়েছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাকে বলতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সে মৃত্যুঞ্জয়। এখন শোনেন, মৃত্যুঞ্জয় অনেকদিন পর দেখতেছি আর কি, আপনাদের মৃত্যুঞ্জয়ের কাহিনী এখন করতেছে, আবার অনেকদিন পর দেখা হয়েছে তার কাছে। দেখার পর যা যা অবস্থা দেখতেছে শোনেন এবার। আমাকে সে খাতির করিয়া বসাইলো, বিলাসী পুকুরে জল আনিতে গিয়েছিল। আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। বিলাসী আমাকে কথা বলতেছে, আমিও হা করে তাকিয়ে রয়েছি, এটা কি বললো? আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলা। আবার বিলাসী তারা কইতেছে নেড়ারে, আমার জন্য নাকি তুমি কত মার খেয়েছিলা। এসে কথা শুনলাম, পরদিনে তারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করে এবং সুখে আছে। তারা এখন সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাদের মুখের পানে চাই আমি তাহা বুঝিয়েছিলাম যে তারা কত আনন্দ হাসি খুশি আছে। তারা শুধু শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে।
এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনির সঙ্গে যাইবার জন্য লাফাই উঠিলাম। ছেলেবেলা হতেই দুটো জিনিসের আমার অপর প্রচণ্ড পরিমাণ প্রবল শখ ছিল। এক ছিল সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া, যে কীভাবে সাপকে মন্ত্র সিদ্ধ করে নিয়ে আসা যায় ওইটা, আর যে সাপ পোষা, এই দুটাদের আমার ছোটোবেলার প্রতি আমার প্রতি একটা শখ ছিল আমার এটার প্রতি। সিদ্ধা হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাইর করতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হইয়া উঠিলাম আমি। তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, বড় সুতরাং মস্ত লোক, আমার ভাগ্য যে আকর্মা এমন প্রসন্ন হয়ে উঠিবে তাকে ভাবিত যে হঠাৎ করে কপাল খুলে যাবে আমার। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, কিন্তু আমি অমনি নাসর বান্দা হয়ে উঠলাম যে না, আমাকে নিতেই হবে। এইভাবে করে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। যাই হোক, পরে সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইলে দিল আমারে। কবজিতে ওষুধ সমেত মাধুরী বাঁধিয়ে আমাকে শস্ত্রের মধ্যে সাপরে বানাইয়ে প্রস্তুত, তার আস্তে আস্তে আমারও সাপরে বানাই দিছে আমারে। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, একটু শুনেন। ওরে কেউটে তুই মনসারে বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোরার বিষ তুই নে, তোর বিষ ডোরারে দে, দুধরাজ মণিরাজ, কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তা আমি জানি না আসলে, কারণ যিনি এই মন্ত্র দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, আমি নিশ্চিত কেউ না কেউ তৈরি করছেন, তারা মুখস্থ করছে। তার সাক্ষাৎ কখন আমি পাই নাই, যদি পাইতাম তাহলে জিজ্ঞেস করতাম তাকে। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া উঠে গেল। কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। আমি নিজেও প্রসিদ্ধ হয়ে গেলাম তাদের দুজনের সাথে। সবাই বলাবলি করতে লাগলো, হ্যাঁ নেরা একজন গুণী লোক বটে, একজন মেধাবী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসি গেছে। আমি নাকি যখন সন্ন্যাসী ছিলাম তখন কামাখ্যায় গিয়া এগুলো সিদ্ধ হয়ে আসিয়াছি। অতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে এখন পা পড়ে না। অমনি যে হইলো, মানে আমার এখন মাটিতে পায়ে পড়ে না, এত একটা ভাবসাবে আছে আমি এখন, কারণ আমি এখন ওস্তাদ হয়ে যাইতেছি এখন। বিশ্বাস করিল না, শুধু দুইজন। আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে টিপে হাসিয়ে দিয়ে বলিল, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙ্গা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে এসব মনে করিলে আমার এখনো আজও গা কাঁপে, আমার এখন গা কাঁপতেছে। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি কাজ করেছি, সাপের বিষ ভাঙছে, মানে একদম নিজের কাছে কিছুই মনে হচ্ছে না, পাত্তাই দিচ্ছিলাম না, এগুলাকে ইজি মনে করছে। আসলে কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয়, বরং সাপ 2-4 দিন হাড়িতে পুষিয়ে রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙ্গাই হোক আসল কস। কিছুতে কামড়াতে চায় না, শত্রু ভুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না সাপ। তখন মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিতে মাঝে মধ্যে আমার আর মৃত্যুঞ্জয়ের কথা। সাপেরই সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখায় মাত্র সাপ পালাইতে ভয় পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো, যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইবা বার কয়েকটা স্যাক দিয়ে তা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ে দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক, কাঠা দেখেলো সে কোথায় পালাইবে তা ভাবিয়া পাওয়া যায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি ঠকানোর, সবাই তো তাই করতেছে। বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিশামিশি লোক ঠকাতে যাই। আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসলে বিলাসী নানা প্রকারের বাধা দিবার চেষ্টা করিত। আস্তে আস্তে শুরু হয়ে গেছে তার বায়না, তার স্বামীর হারানোর ভয়, যদি তাকে যদি সাপে কামড় দিয়ে স্বামীকে মেরে ফেলা হয়, এই ভয়ে সারাক্ষণ তাকে কাজ করতো এখন। কারণ ভালোবাসার মানুষে বুঝতে পারে তার পূর্ব লক্ষণ যে কখন কি হতে পারে, তখন সে ভয় পাওয়া শুরু করে অটোমেটিক। দেখবেন যে কাউকে যখন ভালোবাসবেন তখন আগে থেকে বুঝতে পারবেন যে তার কোনো ক্ষতি হচ্ছে বা কিছু হচ্ছে, বোঝা যায়। স্বামীকে গভীরভাবে ভালোবাসতে বলে তাকে বিপদ মুক্ত রাখার জন্য সাপ ধরার বায়না এলে বিলাসী তাতে আপত্তি শুরু করতে আস্তে আস্তে। আজ শনিবার, বারগুলো মনে রাখবেন, তারিখগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি বলা শুরু করছে তারা। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারেই ভাগাইয়া দিত। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকতো তাহলে একবার ভাগাই দিত নেড়াকে, সুন্দর করে নেড়া, মানে নেড়া, আমি নেড়া আর কি, আমাকে ভাগাই দিত কে, বিলাসী সুন্দর করে ভাগাই দিত। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারিত না। পুরুষ মানুষ কাঁচা টাকার লোভ সামলাতে পারে না কখনো, এটা সমস্যা।
যাই হোক, আর আমার আমার তো এইরকম একরকম নেশার মতো আমার কাজ দাঁড়াইছে। আমার নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা একটু ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থানে পাইতো না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করে দিতে হইল। সেদিন ক্রোশ দেড়েক দূরে। এবারে আসলে দুঃখের কাহিনী। এত কথা খুব সিনেমার পুরো রোমান্টিকতা লাস্টে কি ফিনিশিংটা কি দেখেন একটু কাহিনী। এই ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে, কার বাড়িতে? এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়েছে। বিলাসী বরাবরের সঙ্গে যাইতো, আজও বিলাসীর সঙ্গে ছিল। মানে মেটে ঘরের মাঝে খানিকটা ঘুরিতেই একটা গর্তের চিহ্ন দেখা গেল। মানে ঘুরতে 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 একটা গর্ত চিহ্ন দেখা যাচ্ছে। আমরা কেউই লক্ষ্য করি নাই আসলে এই গর্তটা, আমরা আসলে কেউই লক্ষ্য করি নাই। মানে এটা অ্যাক্সিডেন্টলি ব্যাপারটা, যে আজকে দুর্ঘটনা ঘটবে ব্যাপারটা এরকম হয়েছিল আর কি। কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হ্যাট হইয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলল, ঠাকুর একটু সাবধানে খুলো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, হয়তো বা এর চেয়ে বেশি থাকতে পারে। কারণ আমার আন্দাজে বলছে এরা, এটা তার অভিজ্ঞতা, কারণ সে সাপুরি মেয়ে, সে অভিজ্ঞতা যা তার আছে। কিন্তু বাকি যে দুজন আছে নেড়া আর মৃত্যুঞ্জয়, ওরা তো শখে 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 করতেছে এটা। মৃত্যুঞ্জয় বললো, এরা যে বলে একটা এসে ঢুকছে, মৃত্যুঞ্জয় বলছে না, এরা তো যারা দেখছে তারা তো বলছে একটা এসে ঢুকছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় কইলো, দেখছো না বাসা করছিল এখানে, এই যে কাগজ, এই যে কাগজ দেখতেছো না এখানে বাসা করছে। মৃত্যুঞ্জয় মানে বিলাসী বারবার সতর্ক করতেছিল এই কথাটা। তারপরে মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরও আনতে পারে। মৃত্যুঞ্জয় মানে এটা সাপাত্তা দিচ্ছ না, ইঁদুর আনতে পারে, এটা বেশি বুঝতে দেওয়া হয়। বিলাসী কহিল, দুই হতে পারে, এটা হতে পারে ওইটা হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বিলাসী বলছে, আমি দুটো আছে আমি বলছি। এই জন্য বলা আছে না যে অভিজ্ঞতা, অভিজ্ঞতা কি জিনিস, বুঝতে পেরেছো? এই জন্য দেখো 11 বছর ধরে পড়াচ্ছি এই জগতে, অভিজ্ঞতা এটা, বুঝছো? এই জন্য বলছে কোনটা আসবে কোনটা আসবে না, মন দিয়ে শোনো, ইনশাআল্লাহ পরীক্ষা কেন যে কোনো পরীক্ষা অ্যান্সার দিতে পারবা। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মিনিট 10 বলো, এদের মাথা রাখবো কয় মিনিট, মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোকরা ধরিয়া, সাপটা কি সাপে কামড় দিচ্ছে মৃত্যুঞ্জয়কে, খরিশ গোকরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপিয়ার মধ্যে পুড়িয়া ফিরিতে মৃত্যুঞ্জয় উফ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাইরে আসিয়া দাঁড়াইল। তার হাতের উল্টা পিঠে, কোন পিঠে? উল্টা পিঠে, এই হাতের উল্টা পিঠে ঝরঝর করিয়া রক্ত পড়তেছিল। প্রথমে যেন সবাই হতবুদ্ধি হয়ে গেলাম আমরা, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখেছি আমরা। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া আঁচল দিয়া তার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকল বাকল সে সঙ্গে আনিয়েছিল সমস্ত তাহাকে চিরাইতে দিল, সমস্ত তাহাকে চিবাইতে দেওয়া শুরু করছে, যা ছিল সমস্ত তাহাকে সব কিছু দিয়ে শুরু করছে। বিলাসী তো পাগলের মতন হয়ে গেছে যে আমি কি করলাম, তাকে না করলাম, তাকে নিষেধ করলাম এত কিছু, তারপর সে আমার কথা শুনলো না। এখন আমার জীবনটা এখন একা হয়ে যাবে, যে ভালোবাসা, আমার তো বাবাও চলে গেছে, কেউ না পৃথিবীতে শুধু সে ছাড়া, এখন আমার কি হবে, মানে এরকম বলে বিলাসী চিৎকার দিচ্ছিল। ব্যাপারটা খুবই মর্মান্তিক, হৃদয় বিতারক ছিল ওই সময়টা। তখন মৃত্যুঞ্জয় নিজের মাধুরী তো ছিলই, তাহার উপরে আমার মাধুরীটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সত্য যে বারংবার আবৃত্তি করছিল, সে বারংবার একাধিক আবৃত্তি করছিল, সে যে কি বিষ হরির আজ্ঞা, এই জিনিসটা সে বারবার আবৃত্তি করছিল। আবৃত্তি করতে লাগে চতুর্দিকে গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন খবর দিয়ে সবাইকে আনে ছুটে। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল, বিলাসীর বাবাকে বলার জন্য লোক গেছে। এবার বাপ ছিল, মরে নেই, আমি মরে গেছিল। আমার মন্ত্র পড়া আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইতেছে, তথাপি আবৃত্তি সমভাবেই লাগিল। কিন্তু মিনিট 15, কত মিনিট পরে 15 বা 20 মিনিট পর মৃত্যুঞ্জয় একবারে বমি করিয়া দিল। অর্থাৎ মৃত্যুঞ্জয় কখন বমি করছে? 15 থেকে 20 মিনিট পর বমি করে দেওয়া শুরু করছে। তখন বিলাসী মাটির উপরে একবারে আসার খাইয়া পড়ল। তখন এই অবস্থায় বিলাসী মাটির উপরে ঠাস করে পড়ে গেল। মানে এটা দেখার পর বেহুশের মতো অবস্থা হয়ে গেছে বিলাসী, যে এরপর আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, বমি করে দিলে। আমিও বুঝিলাম বিষ হরির দোহাই বুঝি বা আর খাটে না। তখন আমার নিজের কাছে তখন খারাপ লাগছিল যে এই বুঝে বিষ হরির দোহাই আর খাটে না। এখন আমি কি জবাব দেব বিলাসীকে? এখন লেখক নিজেই কথা বলতেছিল বারবার। নিকটবর্তী আরও 2-4 জন ওস্তাদ আসিয়া পড়ছে। আর কোথায় আসতে পারে, কতজন ওস্তাদ আসছিল তাকে মৃত্যুঞ্জয়কে সাপ করার জন্য? 2-4 জন ওস্তাদ আসিয়া পড়লেন।
আমরা কখনো বা একসঙ্গে এখনো আলাদা ৩৩ কোটি দেবদেবীর দোহাই পারিতে লাগিলাম। আমরা সবাই ৩৩ কোটি, কিন্তু ২০ দোহাই বাড়িল না। রুগীর অবস্থা ক্রমে আস্তে আস্তে মন্দ হইতে লাগিল, খারাপ। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন ৩-৪ জন ওজা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে কি সেটা, বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয়, তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইত, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরও আধা ঘন্টা পর্যন্ত দস্তাদস্তি পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম, তাহার মন্ত্র সৌদয় সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া, মৃত্যুঞ্জয় শব্দ হচ্ছে যে মৃত্যুকে যিনি জয় করেন তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা মা দিয়েছিল এই জন্য, সে বারবার মৃত্যুকে জয় করে আসছিলেন, এই জন্য মৃত্যুঞ্জয় নাম ছোটবেলা থেকে রাখছে। সব শেষ, সে ইহলোকের সাঙ্গ করিল, মানে পৃথিবী থেকে সে আস্তে আস্তে চলে গেল, তা সব কিছু নিঃশেষ, নিস্তব্ধ হয়ে গেছে মানুষটা। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল, তাকে চতুর্দিকে তাকাই আছে, তার স্বামীর মাথাটা সে কোলে মধ্যে দূরে বসে আছে। যাক, তার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, আমরা আসলে আর নিতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে, আসলে খুব খারাপ লাগতেছে। মানে মনে হচ্ছে যে আমাদের নিজের কাছে কান্না আসতেছে, এরকম লাগতেছে যে কতটা কষ্ট পাচ্ছে একটা মেয়ে ওই মুহূর্তে। কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথা দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। সাপের ছোবলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে বিলাসী নেড়াকে সাপ ধরা বা সাপ খেলার বিষয়টি নিষেধ করতে গিয়ে আলোচ্য উক্তি করেছেন। সেটা কি ছিল? সেটা আলোচ্য উক্তিটা কী ছিল? আমাকে শুধু একদিন বলে, ঠাকুর আমার মাথা দিব্যি, এসব তুমি আর কখনো করো না। কারণ এসব করতে যেয়ে তার স্বামীকে হারাইছে, সে চায় না যে আর কোনো মানুষের জীবন চলে যাক, এই জন্য সে না নিষেধ করেছে। আমার মাধুরী কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল, ছিল শুধু বিশুরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, বরং সাপের বিষ যে বাঙালির বিষ নহে, তা আমিও বুঝিয়েছিলাম। একদিন গিয়ে শুনলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসে আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে, মানে জাহান্নামে গিয়েছে। কিন্তু যেখানেই থাক, যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরকে আমার প্রস্থান, আমারও যাওয়ার পথ ধরতে হবে। এইমাত্র বলিতে, এটা আমি এইমাত্র বলিতে পারি। ভালোবাসাটা আসলে এমনই। বিলাসী আস্তে আস্তে আর নিতে পারতেছিল না, কারণ একা আর কত থাকবে, যে মানুষটাকে সে তার নাই, ভালোবাসা একা থাকতে পারছে না, সে সহ্য করতে, তখন সে বিষে আত্মহত্যা করে মারা গেছে। খুড়া মশাই 16 আনা বাগান আস্তে দখল করিয়া নিয়েছে, অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে সে বলে বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না বিয়ে, তা তো পারেই, তাতে তো তেমন আসা যায় না, না হয় একটু নিন্দাই হতো, তাতে কি হতো, কিন্তু হাতে নাতে হাতে ভাত খেয়েছে, কত পাপ করেছে, নিজে মরলো, আমার পর্যন্ত মাথাটা নষ্ট করে গেল পৃথিবী থেকে, না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটু বুঝি উৎসুঙ্গ, কিচ্ছু তো হলো না। গ্রামের লোক এক বাক্যে বলতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ, বাপরে বাপ, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে গ্রামবাসী অন্য পাপ বলে অবহিত করছে। বেশি আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় পল্লী গ্রামের ছেলে, পাড়াগাঁয়ের ছেলে, জলেই তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না, একবার কেউ পাইল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পর হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। সে দেশে, যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের ভর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুর দর্শীয় জ্ঞান বিজ্ঞান এগুলো সর্বপ্রকারে হাঙ্গাম হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোই হইয়া ব্যবস্থা করিয়া দিয়েছেন, তাই বিবাহ ব্যাপারটা তাহাদের শুধু নিচক, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র পাকা করা হোক, সেই দেশের কোকে সেই দেশের জন্যই অন্য পাপের কারণে বুঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন, তাহারা সাধু গৃহস্থ এবং সাধী গৃহিণী, অক্ষয় সতী লোক,
তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি, কিন্তু সেই সাপুরে মেয়েটি যখন একটি পীড়িত সজ্জাগত লোককে তিল তিল করিয়া জয় করিয়েছিল, তাহার তখনকার সেই গৌরবের কথা হয়তো আজই ইহাদের কেউ চোখে দেখেন নাই, তারা তার প্রশংসা করেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিতকর নহে। এই বস্তুটা এই দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি বুদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া তাহার বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যস্ততার জোরে শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছেন। আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনই বলিব না টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়। এই কোশ্চেন আসতে পারে, টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, টিকিয়া থাকা চরম সার্থকতা নয়, বরং বরং অতিকায় হস্তি লোপ পাইয়াছে। এটুকু কোশ্চেন আসতে পারে যে এটুকু ব্যাখ্যা করো। কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, তেলাপোকা টিকে আছে, এটুকু টিকিয়ে থাকায় চরম সার্থকতা না, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, তেলাপোকাগুলো টিকিয়ে আছে আর কি। হিন্দু সমাজে নানান আচরণ বিধি যে বিপ্লবের মধ্য দিয়ে গ্রহণযোগ্যতা হারিয়েছে, টিকে আছে মাত্র, তা বোঝাতে প্রশ্ন উক্তিটি প্রকাশ করেছেন লেখক। আমি শুধু এই বলিব যে বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে রাখিলে যে সে ব্যস্তি থাকবে, ভালো থাকবে, সেরা থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাছাইয়া রাখাচ্ছে একে আধা ভার কোল হইতে নামাইয়া আরও 5 জন মানুষের মতো এক পা আস্তে আস্তে হাঁটার প্রায়শ্চিত্ত, বা এটা পাপ হয় না, এটা পাপ হয় না, এটা তাকে হাঁটা শেখানো। যাই হোক, আমরা এতক্ষণ ধরে পুরা মানে বিলাসী গল্পটা আমরা মোটামুটি লাইন বাই লাইন তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা বিলাসী গল্পে যে শব্দার্থ টিকাগুলো আছে, তোমরা এগুলো জানো, সবাই এগুলো পারবা, বইতেও আছে, এখন আমি আবার দিয়ে দিচ্ছি। মা সরস্বতী মানে হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠিত দেবী, এগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, তারপর আছে যে সাইবেরিয়া আছে যে এশিয়ার উত্তর রাশিয়ার অন্তর্ভুক্ত, এশিয়ার উত্তর অঞ্চলে বিস্তীর্ণ ভূভাগ, এশিয়া মহাদেশের 1/3 অঞ্চল এর মধ্যে পড়েছে। তুন্দ্রা বা সরল বর্গীয় বৃক্ষের অরণ্য, স্থায়ী তৃণভূমি বা পৃথিবীর গভীরতম বৈকাল এখানে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়া চালু হওয়ার পর এখানে বহু শহর গড়ে উঠেছে। এরকম করে এডেন কি, এই যে লোহিত সাগর বা আরব সাগরের প্রবেশের মাঝখানে দক্ষিণ পশ্চিম অবস্থিত বিখ্যাত বন্দর, সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত এটা। পারস্য বা ইরানকে দেশ, হুমায়ুনকে মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র, তোগলক খা, 40-এর কোঠা, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো থেকে প্রশ্ন কমন আসে। থার্ড ক্লাস মানে কি, বর্তমানে 8ম শ্রেণী পাসকে বলা হয় থার্ড ক্লাস পাস। ওকে, হ্যাঁ, ফোর্থ ক্লাস আছে তখনকার সময়ে, ফোর্থ ক্লাস 7ম শ্রেণী, সেকেন্ড ক্লাস তখনকার সময় 9ম শ্রেণী ছিল তখন সেকেন্ড ক্লাস মানে হচ্ছে 9ম, ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 10ম, আর ফোর্থ ক্লাস মানে হচ্ছে 7ম, থার্ড ক্লাস মানে হচ্ছে 8ম। ওকে, এরকম আছে, দেখে নিয়ে এগুলো শব্দগুলো সব পড়ে নিও, এগুলো থেকে হুবহুব কমন আসবে ইনশাআল্লাহ। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। বিলাসী গল্পে খুড়া কোন বংশের, মিত্তির বংশের ছিল। নেহার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ ছিল? 2 ক্রোশ। নেহা ও তার সহপাঠীরা 2 ক্রোশ হেঁটে স্কুলে যাবার কারণ কি? কাছে স্কুল না থাকার জন্য তারা এভাবে যেতে হয়েছে। বিলাসী গল্পে মতে যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগ। কামাসকাটকার রাজধানী কোন গল্পে উল্লেখ আছে? উত্তর আছে বিলাসী গল্পে। বিলাসী গল্পের ন্যাড়া পরীক্ষার উত্তরপত্র হুমায়ুনের পিতার নাম কি লিখেছিল? তোগলক খা লিখেছিল, ভুল। বিলাসী গল্পে মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়া দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। আচ্ছা, যাই হোক, তোমরা এই প্রশ্নটা দেখে নিবা একটু। হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশকে নিজের বলে দাবি করতো কে? খুড়া। বিলাসী গল্পে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায় যেত। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কিসের জোরে? বিলাসী ভালোবাসার জোরে। নেড়া সন্ন্যাসী গিরিতে ইস্তফা দেয় কেন? মশার কামড়ে। আচ্ছা, বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? বিষ পান করে। বিলাসী মারা গেছে বিষ পান করে, আত্মহত্যা করছে, আর মৃত্যুঞ্জয় মারা গেছে সাপের কামড়ে। বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে? রক্ষণশীল সমাজের কথা। বিলাসী গল্পে খিচুড়ি শব্দের অর্থ কি? মানে খিচুড়ি শব্দ হচ্ছে খাই না, খিচুড়ি না, খিচুড়ি মানে হচ্ছে বাঁশের ঝুড়ি আর কি। বিলাসী আত্মহত্যার মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? ভালোবাসার জয় হয়েছে, ভালোবাসা। বিলাসী গল্পে তৎকালীন সমাজের কোন চিত্রে ফুটে রয়েছে? জাতিভেদ প্রথা। বিলাসী গল্পে বাঙালির বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাঙালি ক্রোধ। বাঙালির বিষের কথা বলছে এখানে, মানে বাঙালি ক্রোধ, রাগের কথা বলছে। কামাখ্যা কি? কামাখ্যা হচ্ছে একটা তীর্থস্থান ছিল একটা সময়। বিনা পানি কিসের দেবী? বিদ্যা দেবী।
রম্বা অর্থ কি? রম্বা শব্দ হচ্ছে কলা। যিনি মৃত্যুকে জয় করেন তাকে মৃত্যুঞ্জয় বলে। অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের সমুদ্র বন্দর। বিলাসী গল্পটি কোন পত্রিকার বা কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়? ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়। ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়। বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1918 খ্রিস্টাব্দে। বিলাসী পারিবারিক পদবী কি ছিল? মালো। বিলাসী পারিবারিক মালো বংশের ছিল। আমরা এতক্ষণ ধরে আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল বিলাসী গল্পের আমরা অলরেডি বলে ফেলছি। আশা করি তোমরা এটা বারবার শোনো, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। এখন হচ্ছে লিখিত প্রশ্ন কীভাবে আসতে পারে তাহলে আমরা দেখি। ইহা আরেকটি শক্তি বলতে কী বোঝানো হয়েছে? গল্পের ভিতরে কিন্তু বলা হয়েছে যে ইহা একটা শক্তি, ঠিক আছে? এই কথাটা উল্লেখ করেছিল, মানে এই কথাটা উল্লেখ করার কাহিনী কি? ইহা একটা শক্তি, এই কথাটির দ্বারা স্বামী স্ত্রীর মধ্যকার যে প্রকৃত ভালোবাসার প্রকাশভঙ্গি ইঙ্গিত করা হয়েছে। স্বামী স্ত্রী বহু বছর একত্রে বসবাস করলেও সত্যিকারের ভালোবাসার সন্ধান খুব কম যুগলে পায়, মানে কম কাপলে পায়। তোমাদের যুগের কাপল আর কি, আগে যুগল। আলোচ্য গল্পে প্রসঙ্গক্রমে গল্পকথক তার এক আত্মীয়ের উদাহরণ টেনেছেন এখানে। সে নারী স্বামীর সাথে 25 বছর সংসার করেছে, অথচ স্বামীর মৃতদেহ আগলে 5 মিনিট একাকী সে থাকতে পারে না, ভয় পাচ্ছিল। আর এর কারণ প্রকৃত ভালোবাসার সম্পর্কে অনুপস্থিতি ছিল, তার ভালোবাসা ছিল না, শুধু অভ্যাস ছিল। আর স্বামীর প্রতি তার জাস্ট একটা অভ্যাস, যে স্বামী একটা মানে লগে একজন ছিল বডিগার্ডের মতো, এরকম আর কিছু না। আর যাই হোক, এই কথা তোমরা একটু বলে নিবা। ভয় পাইবার সময় পাইলাম না, ভয় পাইবার সময় পাইলাম না উক্তিটি কার প্রসঙ্গে বলা হয়েছে? এটা একটু পড়ে নিও, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটু পড়ে নিও। হ্যাঁ, চমৎকার এগুলা রিটেনগুলা। তার বয়স 18 কি 28 ঠাড় হইতে পাইলাম না, অর্থাৎ কার মনে আছে তো? বিলাসের কথা বলছে। আচ্ছা, বাঙালির মন্ত্রতন্ত্রের সাথে সাপের বিষের তোড়া প্রসঙ্গে নেড়ার চমৎকারটা, এটা আসতে পারে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জনের কারণ বর্ণনা করো। হ্যাঁ, তোমরা জানো সবাই। বরাবরের মতো আমরা প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা গল্প পড়ার শেষে আমরা 10 থেকে 15টা প্রশ্ন এমসিকিউ কুইজ রাখি, এটা হোমওয়ার্ক, যেটা আমরা অ্যান্সার দেই না, অ্যান্সারটা আমরা সবাই শেষে দেব। অর্থাৎ পড়া শেষে আমরা সবগুলা ওর উপর একটা ক্লাস নিব, সবগুলো গল্পের উপর, যে সবগুলো কবিতার উপর আলাদা দুটা ক্লাস নিব। তখন আমরা এই অ্যান্সারগুলো কুইজভাবে আমরা অ্যান্সারগুলো দিয়ে দেবো। কার আত্মহত্যা অনেকের কাছে অপরিহাসের বিষয় দেখা গেল এটা। ভূতের বাবু হলেন, মৃত্যুঞ্জয় দংশন করেছিল ইত্যাদি। ঠিক আছে, দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, দেখে নাও, অ্যান্সারগুলো নিজে ট্রাই করো। বাস, যদি কারো কোনো কোশ্চেন থাকে যে কোনো সময় ইনশাল্লাহ তোমাদের সাথে আছি, থাকবো। আর পড়াশোনা করো ভালো করে। কী পড়বা? প্রথমে একটা বইটা সাথে রাখবা, মেইন বইটা, তো শিটটা, তারপরে পিডিএফটা আর স্লাইডটা দেওয়া রাখবা। সবাই একত্রে রয়ে কী করবা? পড়ো খালি।